হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের জন্য ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাম্রাজ্য সমূহ বা এম্পায়ার, সেই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপ 50 ওয়ান লাইনার পাঁচ নিয়ে, যেগুলো অবশ্যই তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম সেখানে কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি আজকে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ের উপর আজকে আমাদের ক্লাস ওয়ান অর্থাৎ পার্ট ওয়ানের ক্লাস। এই পার্ট ওয়ানের ক্লাসে তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট 50টি অনলাইনার পাঁচ নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা বিভিন্ন পার্টে এই চ্যাপ্টারটাকে পুরোটাকে কভার করব। আশা করি অবশ্যই তোমরা খুব উপকার পাবে এই সমস্ত ক্লাসগুলো থেকে। তো সুপ্রিয় বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনাটি যার পূর্বে অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে অবশ্যই একটি লাইক করে দাও, কারণ তোমাদের লাইক অবশ্যই আমাদের অনুপ্রেরণা দান করে এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য। এবং অবশ্যই বলবো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে তোমার মতো করে তোমার প্রিয় বন্ধু বান্ধবীরাও এই সমস্ত তথ্যগুলো পেয়ে যায়। তো সুপ্রিয় বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা। অবশ্যই তার আগে ভিডিওটা আমরা সরিয়ে দিচ্ছি এবং আমাদের মূল একবারে মনোযোগ থাকবে আজকের আলোচনাতে। তো আজকের আলোচনা যে দ্বিতীয় অধ্যায় একাদশ শ্রেণীর সাম্রাজ্য সমূহ, সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ 50টি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ানলাইনার পাঁচ নিয়ে। তো চলো, প্রথম যে পাঁচটা রয়েছে দেখো। চেরোনিয়ার যুদ্ধ হয়েছিল কবে? উত্তর হবে 338 খ্রিস্টপূর্বাব্দে চেরোনিয়ার যুদ্ধ হয়েছিল। ওকে, তাহলে প্রশ্নটা কীরকমভাবে পড়তে পারে? তো প্রশ্নই বলে দেবে চেরোনিয়ার যুদ্ধ হয়েছিল, দিয়ে বিভিন্ন তোমাকে সাল কতগুলো অপশান দিয়ে দিবে। একটা অপশানে থাকবে 338 খ্রিস্টপূর্বাব্দ, তাহলে উত্তর হয়ে যাবে 338 খ্রিস্টপূর্বাব্দে। পরের পাঞ্চে দেখো কি বলা হয়েছে, দ্বিতীয় ফিলিপের পুত্র হলেন তৃতীয় আলেকজান্ডার। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে যে দ্বিতীয় ফিলিপের পুত্র ছিলেন, অনেকগুলো অপশান থাকবে, তো কোন অপশানটা সঠিক হয়ে যাবে? অপশান যেখানে তৃতীয় আলেকজান্ডার থাকবে সেটা কিন্তু সঠিক হয়ে যাবে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী আমরা পাঞ্চে। আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত ছিলেন তৃতীয় আলেকজান্ডার। তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে তৃতীয় আলেকজান্ডার। হিদাসপিসের যুদ্ধ হয়েছিল কবে? উত্তর হবে 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। 326 খ্রিস্টপূর্বাব্দে কী হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। আলেকজান্ডার দ্য গ্রেট এর নেতৃত্বে ম্যাসিডোনীয় বাহিনী বিশ্বজয়ে অগ্রসর হয়। তাহলে কার নেতৃত্বে ম্যাসিডোনীয় বাহিনী বিশ্বজয়ে অগ্রসর হয়? উত্তর হবে আলেকজান্ডার দ্য গ্রেট এর নেতৃত্বে। ওকে, আর হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 326 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় আলেকজান্ডার 32 বছর বয়সে ব্যাবিলনে দেহত্যাগ করেন। তাহলে তৃতীয় আলেকজান্ডার কত বছর বয়সে কোথায় দেহত্যাগ করেন? তাহলে 32 বছর বয়সে ব্যাবিলনে দেহত্যাগ করেন। ঠিক আছে, তাহলে তৃতীয় আলেকজান্ডার 32 বছর বয়সে ব্যাবিলনে দেহত্যাগ করেছিলেন। তারপরে বলা হচ্ছে মিশরে নলখাগড়ার অনুরূপ গাছের নাম ছিল প্যাপিরাস। তাহলে মিশরে নলখাগড়ার যে অনুরূপ গাছ তার নাম ছিল প্যাপিরাস। ওকে, পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ এবং দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে 7 জন রাজা রাজত্ব করতেন। তাহলে কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করতেন? 7 জন। কিংবদন্তি অনুসারে রাজা রোমুলাস প্রথম রোম শাসন করেন। তাহলে কিংবদন্তি অনুসারে রাজা রোমুলাস প্রথম রোম শাসন করেন। তারপর বলা হচ্ছে রেমাসকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন। তাহলে রোমুলাস কাকে হত্যা করে রোমের রাজা হয়েছিলেন? উত্তর হবে রেমাসকে হত্যা করে। পরের প্রশ্ন, সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল কি? উত্তর হবে রোম। ক্যাটো দি এল্ডার লেখা গ্রন্থের নাম হচ্ছে অরিজিনস। ক্যাটো দি এল্ডারের লেখা গ্রন্থের নাম কি? অরিজিনস। এই যে গ্রন্থটি, এটা কার লেখা? এই গ্রন্থটা হচ্ছে ক্যাটো দি এল্ডারের লেখা গ্রন্থ অরিজিনস। ওকে, ডি রিপাবলিকা গ্রন্থটি কার লেখা? সিসেরোর লেখা। ডি রিপাবলিকা গ্রন্থটি সিসেরোর লেখা। রোমের গৃহযুদ্ধ জুলিয়াস সিজার এবং পম্পেই এর মধ্যে হয়েছিল। জয়ী হয়েছিলেন কে? জয়ী হয়েছিলেন জুলিয়াস সিজার। রোমের গৃহযুদ্ধে জয়লাভ করেছিলেন। সিজারের হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ শিশুসুলভ একটি কাজ, এই উক্তিটি করেন সিসেরো। তাহলে সিজারের হত্যাকাণ্ড যেটা ছিল সম্পূর্ণ শিশুসুলভ একটি কাজ, এই উক্তিটি করেন কে? সিসেরো।
জুলিয়াস সিজারের পালিত পুত্র ছিলেন গায়ুস অক্টাভিয়ান। তাহলে জুলিয়াস সিজারের পালিত পুত্র কে ছিলেন? গায়ুস অক্টাভিয়ান। প্রাচীন রোমের আইনসভাকে বলা হতো সিনেট। তাহলে প্রাচীন রোমের যে আইনসভা সেটাকে কি বলা হতো? সিনেট বলা হতো। টাইটাসের পরে রোমান সম্রাট হন ডোমিসিয়ান। তাহলে টাইটাসের পরে রোমান সম্রাট কে হয়েছিলেন? ডোমিসিয়ান। নতুন রোম নামে পরিচিত ছিল কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপল কি নামে পরিচিত ছিল? নতুন রোম নামে পরিচিত ছিল। পূর্বে রোমে প্যাগান ধর্মের আধিপত্য ছিল। তাহলে আগে বা পূর্বে রোমে কোন ধর্মের আধিপত্য ছিল? প্যাগান ধর্মের। তারপর বলছে মিলানের নির্দেশনামা 313 খ্রিস্টাব্দে জারি করা হয়েছিল। ওকে, তাহলে মিলানের নির্দেশনামা কত খ্রিস্টাব্দে জারি করা হয়েছিল? 313 খ্রিস্টাব্দে। নিউ টেস্টামেন্ট ল্যাটিন ভাষায় প্রকাশিত হয়েছিল। তাহলে নিউ টেস্টামেন্ট সেটা কি ভাষায় প্রকাশিত হয়েছিল? ল্যাটিন ভাষায়। পশ্চিম রোমের রাজধানী ছিল রোম নগরী। পশ্চিম রোমের রাজধানী কি ছিল? রোম নগরী। উট এবং ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের বলা হয় বেদুইন। তাহলে উট এবং ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদেরকে কি বলা হয়? বেদুইন বলা হয়। রোমে সূর্য দেবতা ছিলেন জুপিটার। রোমে নগর রক্ষাকারী দেবী ছিলেন জুনো। রোমে শিক্ষা এবং জ্ঞানের দেবী ছিলেন মিনার্ভা। রোমে উষার দেবী ছিলেন অরোরা। রোমে কৃষির দেবতা ছিলেন স্যাটার্ন। রোমে চাঁদের দেবী ছিলেন ডায়ানা। রোমে মাতৃত্বের দেবী ছিলেন সিবিলি। রোমে জ্বরের দেবী ছিলেন ফেব্রিস। রোমে জলের দেবী ছিলেন জুটারনা। জুটারনা ছিলেন জলের দেবী। স্যাটার্ন দেবীর নাম থেকে স্যাটারডে দিনের নামকরণ হয়েছে। তাহলে যে স্যাটার্ন দেবী এনার নাম থেকেই কিন্তু স্যাটারডে দিনের নামকরণ হয়েছে। ফ্রেবিস দেবীর নাম থেকে ফেব্রুয়ারি মাসের নামকরণ হয়েছে। তাহলে ফ্রেবিস দেবীর নাম থেকে ফেব্রুয়ারি মাসের নামকরণ করা হয়েছে। রোমান পুরুষেরা অন্তর্বাসের উপর ঢিলেঢালা একটা পোশাক পরতেন যাকে বলা হতো টোগা। তাহলে রোমান পুরুষেরা কি করত? অন্তর্বাসের উপর ঢিলেঢালা একটা পোশাক পরতেন যাকে বলা হতো টোগা। পরবর্তীকালে রোমে সংখ্যাগরিষ্ঠের ভাষা হিসেবে গুরুত্ব পায় ল্যাটিন ভাষার। প্রাচীন রোমান সমাজে দুটি শ্রেণীর অস্তিত্ব ছিল। ঠিক আছে, তাহলে প্রাচীন রোমান সমাজে কটি শ্রেণীর অস্তিত্ব ছিল? দুটি শ্রেণীর অস্তিত্ব ছিল। রোমে সরকারি খাস জমিকে বলা হতো অগার পাবলিকাস। তাহলে রোমে সরকারি খাস জমিকে বলা হতো অগার পাবলিকাস। প্রাচীন গ্রিসে অধিকাংশ কৃতদাস আসতো যুদ্ধবন্দীদের মধ্য থেকে। তাহলে প্রাচীন গ্রিসে অধিকাংশ কৃতদাস আসতো যুদ্ধবন্দীদের মধ্য থেকে। তারপর বলা হচ্ছে পেলোপনেসীয় যুদ্ধ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে থুকিডিডিসের লেখা। তাহলে থুকিডিডিসের লেখা হচ্ছে পেলোপনেসীয় যুদ্ধ এই গ্রন্থটি। ওকে, আলেকজান্ডার পুরুকে পরাজিত করেন হিদাসপিসের যুদ্ধে। তাহলে আলেকজান্ডার পুরুকে কোন যুদ্ধে পরাজিত করেছিলেন? হিদাসপিসের যুদ্ধে। এপিসাস এবং ডেলো ছিলেন রোমের বাইরে অবস্থিত দুটি দাস বাজার। তাহলে ছিল এপিসাস এবং ডেলো ছিল রোমের বাইরে অবস্থিত দুটি দাস বাজার। তাহলে রোমের বাইরে অবস্থিত দুটি দাস বাজারের নাম কি? একটা হচ্ছে এপিসাস, একটা হচ্ছে ডেলো। প্রথম দাস বিদ্রোহ হয়েছিল সিসিলিতে। প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল? সিসিলিতে। রোমে প্রথম দাস বিদ্রোহের নেতা ছিলেন ইউনাস। ওকে, প্রাচীন মিশরে জীবন্ত মৃত নামে পরিচিত ছিল কৃতদাসরা। তাহলে প্রাচীন যে মিশর সেখানে জীবন্ত মৃত নামে পরিচিত ছিল কৃতদাসরা। ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী দুটির দোয়াব যে অঞ্চলের দেশ সেটা হচ্ছে মেসোপটেমিয়া। ঠিক আছে, তাহলে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী দুটির যে দোয়াব অঞ্চলের যে দেশ, দোয়াব অঞ্চলের দেশ, ঠিক আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মেসোপটেমিয়া। সেটার নাম মেসোপটেমিয়া। ওকে, তৃতীয় আলেকজান্ডার 32 বছর বয়সে ব্যাবিলনে দেহত্যাগ করেন। এই প্রশ্নটা রিপিট হয়েছে, সম্ভবত প্রথমের দিকেও ছিল যে তৃতীয় আলেকজান্ডার কত বছর বয়সে কোথায় দেহত্যাগ করেন? উত্তর হবে তৃতীয় আলেকজান্ডার 32 বছর বয়সে ব্যাবিলনে দেহত্যাগ করেন। গরু এবং ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদান হচ্ছে, এটার উত্তর হয়ে যাবে পেরগামেনস। কোনো কোনো বইয়ে স্পেলিংটা রয়েছে পয়কার গয়রেপ আকার ময়কার দন্তের নৌকার দন্তেশ্ব। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে? গরু এবং ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদান হচ্ছে পেরগামেনস। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে সুপ্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের যে একাদশ শ্রেণীর যে ইতিহাস তার যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাম্রাজ্য সমূহ, সেই অধ্যায় থেকে আজকে পার্ট 1 অর্থাৎ প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট 50টি ওয়ানলাইনার পাঁচ নিয়ে আলোচনা করলাম, যেগুলো অবশ্যই তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম, সেই ফার্স্ট সেমিস্টারের এক্সামে কিন্তু ভীষণভাবে
এই প্রশ্নগুলো তোমাকে ভীষণভাবে কিন্তু হেল্প করবে। তো আশা করি সুপ্রিয় বন্ধুরা আজকের আলোচনা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে বলবো অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং অবশ্যই লাইক দেবে, কারণ তোমাদের লাইক আমাদের অনুপ্রেরণা দান করে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য। এবং তোমার কোন টপিকের ওপর ভিডিও প্রয়োজন সেই বিষয়টাও তুমি কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে পারো। এবং আজকের ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত সেকশানে তোমাদের মতামত জানাও। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।